নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের ক্লাসে ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের 1 থেকে 25টি প্রশ্ন আগে আলোচনা হয়েছে। আজকে আরও 25টি প্রশ্ন আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো এবং বুঝেওছো যে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তো তোমরা অবশ্যই এইগুলো নোট ডাউন করে নিও এবং ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের আরও গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন নিয়ে আমাদের ক্লাস শুরু হচ্ছে। আজকে 26 নম্বর প্রশ্নটি আলোচনা করছি। দেখো, মহাযুদ্ধের পর ইউরোপের উন্নতির জন্য ঘোষিত পরিকল্পনাটি হলো, উত্তরটি হলো মার্শাল পরিকল্পনা। পরবর্তী আমাদের 27 নম্বর প্রশ্ন, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? সঠিক উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ন্যাটো গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। পরবর্তী প্রশ্ন, ওয়ার্স চুক্তি তৈরি হয় কার উদ্যোগে? ওয়ার্স চুক্তি তৈরি হয় কার উদ্যোগে? সঠিক উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে ওয়ার্স চুক্তি তৈরি হয়। সাম্যবাদ প্রতিরোধের নীতি ঘোষণা করেন কে? সাম্যবাদ প্রতিরোধের নীতি ঘোষণা করেন কে? উত্তর হলো ট্রুম্যান। পরবর্তী প্রশ্ন, যে ঘটনার মধ্য দিয়ে ঠান্ডা লড়াইয়ের অবসান এবং একমেরুকরণের জন্ম হয় সেটি হলো সোভিয়েত ইউনিয়নের পতন। সেটি হলো সোভিয়েত ইউনিয়নের পতন। তোমাদের একটু বুঝিয়ে দিই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পর পৃথিবীতে দুটি মেরু সৃষ্টি হয়েছিল। একটি মেরুতে ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, অর্থাৎ পুঁজিবাদী মতাদর্শ ভিত্তিক একটি আমেরিকা যুক্তরাষ্ট্র পুঁজিবাদী মতাদর্শের অনুসারী একটি দেশ। অর্থাৎ একটা মেরুতে ছিল পুঁজিবাদী মতাদর্শে বিশ্বাসী মার্কিন যুক্তরাষ্ট্র এবং অপর আরেকটা মেরুতে ছিল সোভিয়েত ইউনিয়ন, যে ছিল সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী। আমাদের যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পরেই একদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র, অপরদিকে সোভিয়েত ইউনিয়ন, এই দুটি প্রভাবশালী দেশ সমগ্র বিশ্বের উপর একটা আধিপত্য বিস্তার নীতি গ্রহণ করেছিল। ফলে দুটি বৃহৎ শক্তিধর দেশ যখন পৃথিবীতে একত্রে আধিপত্য বিস্তার করতে চাইছিল, তখন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা দ্বন্দ্ব বা সংঘর্ষের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালেই আর যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ না হয় তার জন্য সম্মিলিত জাতিপুঞ্জ নামক একটি আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল, যেটি এখনো সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। সেই প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য যে গুরুত্বপূর্ণ 5টি সদস্য রাষ্ট্রের প্রয়োজন, সেই 5টি সদস্য রাষ্ট্রের মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রও ছিল এবং সোভিয়েত ইউনিয়নও ছিল। সেক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন একটি শান্তি প্রতিষ্ঠাকারী সংস্থা ইউএনওর সদস্য হয়ে তারা কখনোই একে অপরের সাথে লড়াইয়ে লিপ্ত হতে পারছিল না। দুটো মেরুই চাইছিল পৃথিবীতে সাম্রাজ্য বিস্তার করতে, কিন্তু দুটো মেরুই যদি সাম্রাজ্য বিস্তার করার জন্য একত্রে যদি তারা উঠে পড়ে লাগে, তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই দুজনের মধ্যে বিরোধ বেঁধে যাবে। কিন্তু দুজনেই যেহেতু ইউএনওর সদস্য ছিল, তাই দুজনের পক্ষেই এই সময়ে সরাসরি কোনো যুদ্ধে লিপ্ত হওয়া সম্ভব ছিল না। সেক্ষেত্রে তারা সরাসরি কোনো যুদ্ধের পরিস্থিতিতে যেতে চাইছিল না, কিন্তু একে অপরের এই বিস্তার নীতিকে বারংবার প্রতিরোধ করতে চাইছিল। তাদের বিস্তার নীতিটাকে বাধা সৃষ্টি করতে চাইছিল বিভিন্ন কৌশলের মধ্য দিয়ে, যেটা সরাসরি যুদ্ধের রূপ নিচ্ছে না, কিন্তু কৌশলের মধ্য দিয়ে তারা চেষ্টা করছিল আমেরিকা যুক্তরাষ্ট্র আমাদের সোভিয়েত ইউনিয়নের বিস্তারকে প্রতিরোধ করতে চাইছিল, আবার সোভিয়েত ইউনিয়ন আমেরিকা যুক্তরাষ্ট্রের অগ্রগতিকে প্রতিরোধ করতে চাইছিল। এই দুটি বৃহৎ শক্তিধর রাষ্ট্র যখন পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত না হয়েও পরস্পরের অগ্রগতির পথে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল এবং যার ফলে পৃথিবীতে
না যুদ্ধ না শান্তি, এইরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল, সেটাকেই বলা হয় ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধ। এই যে ঠান্ডা যুদ্ধ তৈরি হয়েছিল, ঠান্ডা যুদ্ধের ফলে পৃথিবীতে এই দুটো মেরুর মধ্যে একটা চাপা সংঘর্ষের একটা বাতাবরণ তৈরি হয়েছিল। অর্থাৎ এই ঠান্ডা লড়াইকে কেন্দ্র করে বা ঠান্ডা লড়াইয়ের সময়ে পৃথিবীর দুটো মেরুতেই ভাগ ছিল। কিন্তু 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর, যেহেতু এতদিন পৃথিবী দুটো মেরুতে বিভক্ত ছিল এবং 1991 সালে একটা মেরুর তার পতন ঘটলো, সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো, ফলে পৃথিবীতে আর অবশিষ্ট রইল অপর একটি মেরু, মার্কিন যুক্তরাষ্ট্র বা তার পুঁজিবাদী মতাদর্শ। সুতরাং এখানের প্রশ্নটি হচ্ছে, যে ঘটনার মধ্য দিয়ে ঠান্ডা লড়াইয়ের অবসান এবং একমেরুকরণের জন্ম হয় সেটি কোন ঘটনা? উত্তরটি হবে সোভিয়েত ইউনিয়নের পতন। একটু বুঝিয়ে দিলাম, কারণ যেহেতু এটা ইন্টারন্যাশনাল রিলেশন, তো সেক্ষেত্রে তোমাদের একটু বুঝতে অসুবিধা হতেই পারে। যারা আমার ইউটিউব চ্যানেলে আছো, যারা আমার অনলাইন ক্লাসের সদস্য নয়, শুধুমাত্র ইউটিউব চ্যানেলের সদস্য, স্বাভাবিকভাবে তাদের একটু বুঝতে অসুবিধা হবে, সেই কারণে একটু ব্যাখ্যা করে দিলাম। যাদের মনে হবে সময় অপচয় হচ্ছে তারা ভিডিওটি স্কিপ করতে পারো। এবং যারা আমার এই ধরনের ক্লাস পেতে চাও এবং আমার অনলাইন ক্লাসে জয়েন হতে চাও বা আমার এই নোটসগুলো তোমরা নিতে চাও, নোটস নেওয়ার থেকে আমি বলবো অনলাইন ক্লাসে জয়েন করো। তোমরা পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন এই তিনটি সাবজেক্টেরই অনলাইন ক্লাস পাবে। অনলাইন ক্লাসে জয়েন হলে তোমাদের সামান্য কিছু বেতনের পরিবর্তে তোমাদের বিস্তারিতভাবে সুন্দরভাবে ক্লাসে প্রতিটা টপিক ধরে বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়। মক টেস্ট এবং পিডিএফের ব্যবস্থা আছে। তোমরা যারা এখনও ভর্তি হতে ইচ্ছুক আছো, অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, তারা অবশ্যই অ্যাডমিশন নিতে পারো এবং অ্যাডমিশন প্রসিডিউর শুরু হয়ে গেছে এবং ক্লাসও শুরু হয়ে গেছে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থের রচয়িতা কে? ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে বার্টন। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়? সঠিক উত্তর হচ্ছে 1919 সালের 28শে জুন। পরবর্তী প্রশ্ন। ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1945 সালে। পরবর্তী প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কোন বছর যোগদান করে? দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যোগদান করে 1942 সালে। এ প্রসঙ্গে তোমাদের একটি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে সমাপ্ত হয়েছিল? এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যারা সঠিক উত্তর দেবে আমি তাদেরকে অবশ্যই জানিয়ে দেব। পরবর্তী প্রশ্ন। বার্লিন অবরোধ কোন দেশ করে? বার্লিন অবরোধ কোন দেশ করে? সঠিক উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। পরবর্তী প্রশ্ন। বার্লিন অবরোধ কবে হয়? সঠিক উত্তর 1948 সালে হয়। পরবর্তী প্রশ্ন। ন্যাটো কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর 1949 সালের 4 এপ্রিল ন্যাটো স্বাক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন। ওয়ার্স চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ওয়ার্স চুক্তি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর 1955 সালের 14 মে। পরবর্তী প্রশ্ন। পটসডাম সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? পটসডাম সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর 1945 সালে। আরও একবার বলছি, যারা আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও, পলিটিক্যাল সায়েন্সের ক্লাস 11, 12 এবং গ্র্যাজুয়েশন লেভেলে যারা পলিটিক্যাল সায়েন্সে যুক্ত হতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিও। আমার অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমরা অবশ্যই আমার সাথে শীঘ্রই যোগাযোগ করো, কারণ ক্লাস শুরু হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত ভর্তি হওনি তারা শীঘ্রই ভর্তি হয়ে যাও। পরবর্তী প্রশ্ন। বার্লিন অবরোধ কোন বছর প্রত্যাহিত হয়? সঠিক উত্তর 1949 সালে। পরের প্রশ্ন। চীনে কমিউনিস্ট পার্টির শাসন কোন বছর প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1949 সালে। পরবর্তী প্রশ্ন। প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটি হলো? প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটি হলো? সঠিক উত্তর হচ্ছে জাপান। পরবর্তী প্রশ্নে চলে আসছি। ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি গড়ে ওঠে? সঠিক উত্তর হচ্ছে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটলে। যারা এই ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি বা ঠান্ডা যুদ্ধটা কি এগুলো এখনও বোঝোনি, তারা একটু ভিডিওটা একটু এগিয়ে নিয়ে গেলেই তোমরা দেখতে পাবে যে আমি একটু আগেই তোমাদের এই বিষয়টা ডিসকাস করে দিয়েছি। ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি গড়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটলে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। ঠান্ডা যুদ্ধ হলো, সঠিক উত্তর হচ্ছে একটি মতাদর্শগত বিরোধ। এই দুটি মতাদর্শ কি কি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি এখনই তোমাদের আলোচনা করে বুঝিয়ে দিয়েছি, যারা এখনও শোনোনি এগুলো শুনে নাও এবং অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যে ঠান্ডা যুদ্ধ কোন দুটি বিরোধী মতাদর্শের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। পরবর্তী প্রশ্নে চলে আসছি। ব্রিঙ্কম্যানশিপ অফ ওয়্যার কোন ঘটনাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ঠান্ডা লড়াইকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা লড়াই হলো, সঠিক উত্তর হচ্ছে যুদ্ধের উত্তেজনাকর পরিবেশ। পরবর্তী প্রশ্ন, কোরিয়া যুদ্ধ সংগঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1950 সালে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। ঠান্ডা যুদ্ধ হলো দুই মহাশক্তির মধ্যে একটি বিরোধপূর্ণ সম্পর্ক, যেখানে প্রত্যক্ষ সামরিক সংঘর্ষ এড়িয়ে রাজনৈতিক, অর্থনৈতিক ও আদর্শগত প্রতিযোগিতা চলে। এই যে বক্তব্যটি, তার বক্তা কে? সঠিক উত্তর হচ্ছে মর্গেনথাউ। পরবর্তী প্রশ্ন, ইইসি এর পূর্ণ রূপ কি? সঠিক উত্তর ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি। আমাদের শেষ প্রশ্নে চলে আসছি। তার আগে বলে দিই, যারা এখনো পর্যন্ত পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং এডুকেশনের অনলাইন ক্লাসে জয়েন করতে চাও, তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের শেষ প্রশ্ন, গ্লাসনস্ত পেরেস্ট্রোইকা নীতির প্রবর্তক কে? গ্লাসনস্ত পেরেস্ট্রোইকা নীতির প্রবর্তক কে? সঠিক উত্তর হচ্ছে মিখাইল গোরবাচেভ।